থাকতে পারে, শেখ হাসিনা যে চরিত্র সেখানে উনি তো মানে রাগ ঢাকের কোনো ইয়ে না, আমরা তাকে আগে থেকে যেটা দেখেছি উনি তো লুকানো কিছু, মানে অনেক সাহসী অনেক। অনেক সাহস বলবো না আমি, উনি উনি ওপেন। জি, অসংখ্য ধন্যবাদ আনিস আলমগীর। যদি বলি, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জনসওয়াল যে কথাগুলো বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইনি প্রক্রিয়া, আইনি পথের সমাধান বা মোকাবেলা করবে। তার মানে আমরা কি তাহলে কি শেখ হাসিনার ফেরাটা পুরোটা ভারতের উপর ডিপেন্ড করে কিনা? কার্যত তো তাই, উনি ইচ্ছে করলেও যে আসতে পারবেন সেটা যেমন একেবারে মানে আপনি 100% বলতে পারেন না, কারণ উনি ওই দেশে এখন আছেন, তাদের তত্ত্বাবধানেই আছেন। সো ওনার যদি আসার যে ঘোষণা সেটার সাথে যে ভারত ওয়াকিবহাল না সেটা তো নয়। তো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেটা বলছে সেটাতে একটা আইনি কথা বলেছেন। এই আইনি কথাটা হচ্ছে ফেরত আসাটা, আইনিভাবে ফেরত আসার বিষয়টা। তো আইনিভাবে ফেরত আসার বিষয় হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। তো উনি তো বন্দি বিনিময় চুক্তি আসছেন না, উনি তো ওইখানে ওই এই চুক্তির অধীনে আসতেছেন আমার তো মনে হয় না। এই চুক্তির অধীনে যদি আসতো তাহলে ভারত তো এটা জবাব দিত, ভারত তো নোটেড বলে ফেলে রাখছে এটা, তাই না? এবং এই বন্দি বিনিময় চুক্তির মধ্যে একটা ধারা আছে 6(খ), আমি যদি ভুল না করি, সেখানে বলা আছে যে ওই ব্যক্তি যাকে পাঠাবে তার এখানে প্রাণনাশের সম্ভাবনা আছে কিনা, ফাঁসি কিংবা ইয়ে বিষয় আছে কিনা সেটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। তো আমার ওইটাই কথা যে ভারত যেটুকু আপনি এইবার যেটুকু বলছে সেটাও গতানুগতিক কথা। এটা নতুন প্রক্রিয়ার সাথে ভারত কতটা সক্রিয় যে ঘোষণার সাথে সেটা কিন্তু আসে নাই এই বক্তব্যে। এই বক্তব্য একটা মানে ইয়ে ছাড় আর কি, এটা কি বলে, কাঠামোগত একটা কথা ছেড়ে দিল যে এটা নির্ভর করতেছে আইনি প্রক্রিয়া। তার মানে তো শেখ হাসিনার ফেরা কি অনিশ্চিত হয়ে যাচ্ছে ভারত যদি রাজি না হয়? এটা ভারতের উপর নির্ভর করছে। ভারত যদি রাজি না হয়, দেশ যদি ওই রকম পরিস্থিতি যদি না থাকে, দুই দেশের মধ্যে যদি আন্ডার টেবিল কোনো ডিল না হয়, বহির্শক্তিগুলো যেটা যেটা বললাম তাদের যদি চাপ না থাকে, তাহলে শেখ হাসিনা এখানে কীভাবে আসবেন? কারণ এখানে আসা তো ওনার ডিফিকাল্ট। উনি আসলেই যে প্রাণনাশের সম্মুখীন হবেন না সেটার কী নিশ্চয়তা আছে? এবং উনি আসার আগেই তো বলতেছে আমরা একযোগে তাকে প্রতিহত করব। তখন আওয়ামী লীগ ভার্সাস আর এন্টি আওয়ামী লীগ, তাদের একটা পোলারাইজেশন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ রাজনীতিগতভাবে তারা শক্তিশালী হিসেবে প্রদর্শন করতে চাইবে, তাদের যেখানে পকেটগুলো এখন সুপ্ত অবস্থায় আছে। তো দেশের মধ্যে তো একটা ক্যাওয়াস পরিস্থিতি তৈরি হবে। তো সেই পরিস্থিতিতে উনি এসে ফাঁসি মঞ্চে দাঁড়াবেন, যে ফাঁসি খাওয়ার জন্য তো উনি আসবেন না, উনি তো আসবেন এখানে রাজনীতি করার জন্য। উনি তো আসবেন এখানে একটা চ্যালেঞ্জ তার রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য। উনি আসবেন এখানে প্রতিশোধ যেটা তার উপর নেওয়া হয়েছিল সেই প্রতিশোধ বলবো না, ওনার সেই পুনরুদ্ধারের জন্য। তো আমার মনে হচ্ছে যে সব কিছুই শুধু শেখ হাসিনার উপর নির্ভর করছে সেটাও ঠিক না, আবার এই বাংলাদেশের উপরে নির্ভর করছে, এখানকার পরিস্থিতির উপরে কি নির্ভর করছে, তখনই উনি মুভ নেবেন কিংবা ওনার পেছনে যারা আছেন তারা মুভ নেবেন। আপনার কি মনে হয় গণঅভ্যুত্থানে যে 1400 মানুষ হত্যা হয়েছে বা নিহত হয়েছে, সেই ঘটনার কারণে শেখ হাসিনা আদালতের মুখোমুখি হওয়া ছাড়া তিনি রাজনীতি করতে পারবেন? আদালতের মুখোমুখি তো তাকে হতেই হবে, কারণ এখানে এতগুলো মামলা, এতগুলো হত্যা, এগুলো তো ওনার উপর অভিযোগ এসেছে, তাই না? এখন আদালত সেটাকে কি দৃষ্টিতে নেয় সেটা আমরা জানি না। আদালত এখন যে দিয়েছে ফাঁসির রায় দিয়েছে, এই আদালতের গ্রহণযোগ্যতা নিয়ে ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রশ্ন তুলেছে, এই বিচার প্রক্রিয়াকে প্রহসন বলেছে। তো সেটাকে এখন কি পর্যায়ে সেটা যাবে তখন, যখন ওনার অবর্তমানে বিচার হওয়া আর বর্তমানে বিচার হওয়ার মধ্যে দুই ধরনের একটা পার্থক্য আসবে। আমি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উনি এর আগে এনডিটিভিকে দিয়েছিলেন সাক্ষাৎকার, যদিও এমএলএ দিয়েছেন, এরপর রয়টার্সকে দিল। তো আপনার কি মনে হয় তার এই সাক্ষাৎকারগুলো তিনি নিজে থেকে দিচ্ছেন বা ভারতের কোনো পরোক্ষ সমর্থন আছে? ভারতের তো আছে, কারণ উনি যেহেতু ওইখানে আছেন, ভারতের সাথে তো ওনার যোগাযোগ আছে। উনি তো ওনাদের সার্ভেলেন্সের মধ্যেই আছে, তাই না? উনি তো নিজের ইচ্ছায় নাই, উনি যেখানে যাচ্ছেন সেটা প্রোটেকশনে আছে। ওনার অবস্থান কয়েকবার চেঞ্জ করা হয়েছে, যেটা পত্রপত্রিকায় যেটা দেখলাম। এবং উনি যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর মধ্যে ভারতের টোন থাকাটা অস্বাভাবিক কিছু না, ভারতের ইচ্ছা প্রতিফলিত হওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু অনেকগুলো কথা তার নিজেরও থাকতে পারে। শেখ হাসিনা যে চরিত্র সেখানে উনি তো মানে রাগ ঢাকের কোনো ইয়ে না, আমরা তাকে আগে থেকে যেটা দেখেছি
উনি তো লুকানো কিছু, মানে অনেক সাহসী হলেন। অনেক সাহস বলবো না আমি, উনি উনি ওপেন, উনি কোনো মানে ওনার নাই কোনো রাগ ঢাক কোনো কথা নাই যেটা বলবেন। সেক্ষেত্রে আপনার এটা মনে হয় কিনা ভারতকে দ্বিচারিতা করছেন? তিনি একবার বলছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ যাওয়া, কিন্তু আবার ওদিকে যদি আপনি যদি পরোক্ষ যদি সমর্থন থাকে, তাহলে ভারত কি লবিং করছে তাকে দেশে পাঠানোর জন্য? হতে পারে। ভারত তো তার শেখ হাসিনা যদি ওখানে থাকে অনন্তকালের জন্য, তো ভারত নিশ্চয় তাকে হোস্ট করবে না, তাই না? ভারত তো চাইবে যে আমার দেশে যিনি আশ্রয় নিয়েছেন তিনি তার দেশে যান, উনি সফল হোক বা যেটাই হোক, উনার দেশের সাথে উনার সম্পর্কটা উনি উনার দেশে যাক, সেটা চাইবেনি। তো সেই জায়গার মধ্যে দ্বিচারিতার আমি কোনো বিষয় দেখি না এখানে। দ্বিচারিতা কোথায়? উনি আইনি বলছেন, আইনে ভাবে সরকার যখন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করে তখন তারা বলছেন নোটেড, কিন্তু না যদি বলি আবার যদি পরোক্ষ সমর্থন থাকে বিভিন্ন পত্রিকায় সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে লবিং করছে কিনা ভারত, সেটাই কিতাবি কথা। যেটা ওইখানে বলছে সেটা কিতাবি কথা। উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাবেন, আমাদের এটা এখনো আছে। কিন্তু পরবর্তী যে এই স্টেটমেন্টগুলো আসলো সেটা কোন প্রক্রিয়ায় আসবেন? তাহলে সেটা কি ইন্টারন্যাশনাল লবির মাধ্যমে আসবেন? শেখ হাসিনা নিজের ইচ্ছায় কি একটা প্লেন নিয়ে চলে আসবেন? সব কিছু করে উনি যদি আসেনও, উনি যদি একটা প্লেন নিয়েও আসেন, সেটাও তো ভারতের মধ্য থেকে আসতে হবে। উনি ভারত যদি ইচ্ছে করে তার বাংলাদেশি একজন নাগরিককে পাঠাবে, তাহলে এখানে ট্রাভেল ডকুমেন্টসের আবার কি দরকার? প্লেনে তুলে দিলেও হয়, চলে আসতে পারে। মানে শেখ হাসিনা ফেরাটা পুরোটাই ভারতের উপর ডিপেন্ড করছে, ওনার নিজের উপরে ডিপেন্ড করছে, দুইটাই। নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি মুখ্য সমন্বয়ক এনসিপির, তার একটি বক্তব্য, তিনি 4 মন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন, এর মধ্যে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতায় আসলো 5 মাস হলো, এই 5 মাসের মাথায় শিক্ষার্থীরাও কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন? বা যদি বলি এনসিপি 4 জন মন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় কতটুকু এগিয়েছে? তাহলে দাবি উঠছে কেন? এখানে একটা বিষয় আছে যে দীর্ঘদিন আমাদের মত প্রকাশের জায়গাটা ছিল খুব অবরুদ্ধ। আপনার সভা সমাবেশের জায়গাও ছিল খুব সীমিত। তো স্বাভাবিক কারণে এই পরিবর্তনের পর মত প্রকাশের জায়গা অবারিত হয়েছে, সভা সমাবেশের জায়গাও অবারিত হয়েছে, ছোট হোক, ক্ষুদ্র হোক, বড় হোক। সুতরাং আপনার যার যার বক্তব্য দাবি দেওয়া সে চালিয়ে যেতে পারে, এটা তার অধিকার আমি মনে করি, বলতে পারে। তবে সরকারের মাত্র বয়স হয়েছে, একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকার মাত্র কয়েক মাস আপনার বয়স হয়েছে, এবং প্রথম বাজেট অধিবেশন আজকে সমাপ্ত হলো। এখন এর মধ্যে সবচেয়ে বড় যেটা বিষয়, যেটা আজকে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি উঠেছে। শিক্ষামন্ত্রীর দাবি, পদত্যাগের দাবিতে আমি যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে ছাত্ররাও যেমন আছে, তার সাথে সাথে অছাত্ররাও আছে। এবং আমাদের দেশ স্বাভাবিক কারণেই বলবো যে আপনার একটা দুর্যোগ কবলিত দেশ, বন্যা, খরা, আপনার অতি ভারী বর্ষণ, বিভিন্ন কারণে আমাদের জীবনযাত্রায় মাঝে মাঝেই থমকে দাঁড়ায়। তো স্বাভাবিক কারণে আমাদের এইচএসসি পরীক্ষা নিঃসন্দেহে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। নিঃসন্দেহে আমাদের পরবর্তী স্টেপটাই হচ্ছে উচ্চশিক্ষা অর্জনের মধ্যে ছাত্রছাত্রীদের প্রবেশের দ্বার আপনার উন্মুক্ত হয়। তো সুতরাং এই অবস্থায় গত কয়েকদিনে যে ঘটনাটি সংঘটিত হয়েছে, তারপরে শিক্ষামন্ত্রীর এখানে দায়টা কোথায়, এটা আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এর পিছনে বলছেন যে 1 নম্বর আমি বলি 1 নম্বর হচ্ছে, যেমন এখন 1 নম্বর হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ভয়াবহ বন্যায় অনেকগুলো জেলা আপনার স্থগিত হয়ে গেছে 16 জুলাই পর্যন্ত। হ্যাঁ, এবং আপনার ঢাকা শহরে আকস্মিক ভারী বর্ষণ, এটা আজকে নতুন না। ভারী বর্ষণের ফলে আপনার ঢাকা শহরে বেশ কিছু পরীক্ষা কেন্দ্র জলাবদ্ধ হয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টি, এবং যে কারণে আপনার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র আমি বলবো যে আপনার জলাবদ্ধ হয়েছে, বা পরীক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছে, এটাও অস্বীকার করার কোনো পথ নেই। তো ঢাকা শহরে আজকে আমরা আমাদের যারা বন্ধুরা আপনার মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন বা সংস্কার চাচ্ছেন রাজনীতিতে, আসলে তো আগে আমাদের উপর থেকে সংস্কার করবো না, নিচ থেকে আমরা সংস্কার করতে হবে। আগে আমাদের সবার উচিত ঐক্যবদ্ধভাবে, আজকে একটা রক্তপাতের মধ্যে দিয়ে দেশে একটা পরিবর্তন সূচিত হয়েছে, একটা নির্বাচনতেও সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসছে। আপনার অনেক সংকট, দেশে অর্থনৈতিক সংকট আছে, আপনার মত প্রকাশের স্বাধীনতার জায়গাগুলো অবারিত হচ্ছে। সুতরাং এখানে একটু ধীরস্থির ধৈর্য ধারণ করা দরকার। আমাদের মধ্যে যে অসহিষ্ণুতা, তরুণ সমাজের মধ্যে বিগত সময়ে যে অসহিষ্ণুতা, সেটাতে একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীকে আমি ধন্যবাদ দিব
যে শিক্ষামন্ত্রী অল্প সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করেছেন। আপনি দেখেন যে বাংলাদেশে এই ঢাকা শহরে আমরা তো বসবাস করি, ঢাকা শহরে এই কয়েক মাস আগেও কিন্তু আপনার ট্রাফিকের যে অবস্থা ছিল, আজকে অতি দ্রুততম সময়ের মধ্যে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, আপনার ক্যামেরা সিস্টেম এবং আপনার পথচারী পারাপারের জায়গাও কিছু কিছু জায়গায় আপনার এই তৈরি করা হয়েছে, মানুষকে চেষ্টা করা হচ্ছে। আমি তো বলবো যে কোনো সময় চাইতে ঢাকা শহরে আপনার যানজটের মাত্রাটা আগে চাইতে সহনীয় পর্যায়ে এসছে। আমি তো প্রতিদিন যাতায়াত করি, অনেক সহনীয় পর্যায়ে আমি এসছে। একটা প্রশ্ন পাশাপাশি যে কথাটি আপনি বললেন যে আজকে ছাত্ররা এই যে আপনার একটা উন্মাদনা তৈরি করেছে, এর মধ্যে অধিকাংশ আমি দেখছি যে এখানে অছাত্রই বেশি আছে। পাশাপাশি আপনার ছাত্ররা চাই যে বিগত সময় অটো পাস হয়েছে, আপনার জিপিএ 5 দেওয়া হয়েছে অসংখ্য হারে। জিপিএ 5 যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন, শতকরা 90টাই আপনার জিপিএ যারা 5 প্রাপ্ত তারা অকৃতকার্য হয়েছে। শিক্ষার মানটা একটা বিধ্বস্ত পর্যায়ে চলে গেছিল। তো সেই পর্যায়ে আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তো শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে আনার চেষ্টা করছে। সেখানে আপনার অতি দ্রুততম সময়ের মধ্যে দেখেন আজকে যেমন ট্রাফিক ব্যবস্থার ক্ষেত্রে অতিরিক্ত ট্রাফিক পুলিশের প্রয়োজন হচ্ছে না। পাশাপাশি আজকে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র কিন্তু আপনার সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হচ্ছে। এইখানে আপনি ঘাড় ঘুরিয়ে পরীক্ষা দেওয়া, নকল করা বা আপনার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সেখানে কোনো অনিয়ম করা, এগুলোর সুযোগ কিন্তু সীমিত পর্যায়ে রয়েছে। স্বাভাবিক কারণে আপনাকে ছাত্রদেরকে এখন পড়ার টেবিলে বসতে হবে, এখানে আপনার এই কিশোর গ্যাং তৈরি করার কোনো সুযোগ নাই। স্বাভাবিক কারণে আজকে ছাত্রদের মধ্যে এই যে অস্থিরতা, তাহলে পরে যারা বিরাট অংশ, আমি আমার নিজের গ্রামের এলাকাও বলবো যে আজকে আমি পরীক্ষা কেন্দ্র স্কুলে ভিজিট করতে গিয়ে দেখি যে সেখানে আজকে 60-70% ছাত্রীরা উপস্থিত এবং ছেলেদের মধ্যে উপস্থিতির হার খুবই কম। যায় না ক্লাসে, যাচ্ছে না ক্লাসে, তার ঘুরে বেড়াচ্ছে, স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোচ্ছে, ক্লাসে যাচ্ছে না, কলেজে এবং মাধ্যমিক স্কুলে। তা আজকে এই অবস্থার কারণটা কি? বিগত সময়ের বিভিন্ন ঘটনা প্রবাহ, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন অবশ্যই আনতে হবে। তা আমি মনে করি শিক্ষামন্ত্রী অবশ্যই, আমি বলবো যে এই প্রথম উনি দুঃখ প্রকাশ যেমন করেছে, পাশাপাশি ছাত্রদের যে দাবি, আমি তার সাথে একমত যে এই অতিবর্ষণের কারণে, বন্যার কারণে যারা পরীক্ষা দিতে পারে নাই বা এই জলাবদ্ধতা কেন্দ্রে যেতে পারে নাই, তাদের জন্য অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী ঘোষণাও দিয়েছে যে তারা যখন ওই চট্টগ্রাম বিভাগের যে পরীক্ষাগুলো হবে তার সঙ্গে তারা পরীক্ষা দিতে পারবে। সুতরাং